ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরাতে তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান। আরাকচির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। ইরানের তেল পরিবহন অবকাঠামোর ওপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের। And it's obviously in the best interest of Iran to meet the president's demands. I think he's made his red lines in these negotiations very clear. লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 5। অভিযান আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। ওয়াশিংটনের চাপে 1 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করছে তেল আবিব। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসিন। ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বুধবার মার্কিন প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, চুক্তিতে পেচ পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ নিয়ে আন্তর্জাতিক জাহাজ বিনা বাধায় চলাচলের সুযোগ দেবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে পাকিস্তান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ। সেই লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করতে বুধবার তেহরান পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা। বিভিন্ন গণমাধ্যমের খবর, আলোচনার টেবিলে তেহরান একটি নতুন প্রস্তাব দিয়েছে যা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে পারে। ইরান জানিয়েছে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে বিনা বাধায় চলাচলের সুযোগ দেয়া হবে। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, এই প্রস্তাব তা নিরসনের প্রথম দৃশ্যমান পদক্ষেপ। বর্তমানে প্রায় 200 জাহাজ এবং হাজার হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছেন। কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী সরাসরি সংলাপের স্থান ও সময়। হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় দফার এই বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, এমন খবর সত্য নয় বলেও দাবি মার্কিন প্রশাসনের। We feel good about the prospects of a deal. The president mentioned that in his interview yesterday, and it's obviously in the best interest of Iran to meet the president's demands. I think he's made his red lines in these negotiations very clear to the other side, and so we are continuing to see how these conversations go. শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যেই ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল পরিবহন অবকাঠামোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলের সাথে যুক্ত 2 ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাফ জানিয়েছেন, ইরানের তেল চোরাচালান ও প্রক্সি নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জানান, ইরানের তেলে নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অবস্থান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাজনৈতিক নির্দেশনায় আপাতত যুদ্ধবিরতি পালন করলেও আলোচনার প্রতিটি মোড় পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো মুহূর্তেই আবারও ইরানে শক্তিশালী এবং দ্রুত হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত আইডিএফ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে ইসলামাবাদের আলোচনার উদ্যোগকে একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দুই পক্ষই এমন এক সমঝোতায় পৌঁছাতে চায় যাকে নিজ নিজ দেশে বিজয় হিসেবে প্রচার করা সম্ভব। তবে পর্দার আড়ালে থাকা এই আলোচনার মূল চ্যালেঞ্জ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক আধিপত্যের ভারসাম্য রক্ষা করা। ইরান যুদ্ধের জেরে শুরু থেকেই চাপে আছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইআরজিসির প্রতিশোধমূলক হামলা ও হরমুজ বন্ধ করায় রাজনৈতিক চাপও বাড়ছে মার্কিন প্রেসিডেন্টের ওপর। দেশের ভেতর মুদ্রাস্ফীতি এবং জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণেও বিপাকে পড়েছেন তিনি। অন্যদিকে টানা বোমাবর্ষণ এবং কঠোর অবরোধে ইরানি অর্থনীতি ও সামরিক কাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দুই পক্ষই এখন সমঝোতার টেবিলে বসতে আগ্রহী।
চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধের ফলে ইরানের তেলের ওপর নির্ভরশীল চীনও সংকটে পড়েছে, যা তেহরানের উপর চাপ আরও বাড়িয়েছে। এছাড়া পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করার বিষয়েও দুই পক্ষ কাছাকাছি পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এই সম্ভাব্য চুক্তির পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলকে। সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান তার আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে রক্ষা করতে চাইলেও ইসরায়েলের অনড় অবস্থান আলোচনাকে জটিল করে তুলছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, লেবাননের সাথে ইসরায়েলের সরাসরি আলোচনা চললেও হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টি এখনও অনিশ্চিত। ধারণা করা হচ্ছে, মূল চুক্তিতে দ্রুত পৌঁছাতে হিজবুল্লাহর ইস্যুটিকে আলাদা রাখা হতে পারে, যা ইসরায়েলকে তাদের প্রয়োজন মতো লেবাননে হামলার সুযোগ দেবে। একটি দীর্ঘমেয়াদী ঝুঁকির কথাও তুলে ধরেছেন বিশ্লেষকরা। তাদের মতে, একটি চুক্তির মাধ্যমে ইরানের বর্তমান পরমাণু সক্ষমতা কমিয়ে আনা সম্ভব হতে পারে, তবে আত্মরক্ষার প্রয়োজনে ভবিষ্যতে পারমাণবিক বোমা অর্জনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে আরও তীব্র হয়েছে। ইরানের ওপর ট্রাম্পের এই চাপিয়ে দেয়া যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটিই এখন দেখার বিষয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 2 শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে স্থল অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অন্যদিকে সীমান্তে হিজবুল্লাহর পাল্টা হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের চাপে লেবাননে 1 সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়ে বিবেচনা করছে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন জেলার আনসারিয়া শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, এই হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। বৈরুত ও এর আশপাশের এলাকায় ইসরায়েলের অব্যাহত এই আগ্রাসনে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা ওই অঞ্চলে মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে। যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবেইল শহর দখলের খুব কাছাকাছি রয়েছে তার সেনাবাহিনী। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নেতানিয়াহু শক্তিমত্তা প্রদর্শনের এই পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি হামলার মুখে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। গত কয়েক ঘন্টায় কিরিয়াত শহরে রকেট হামলা এবং জাবেইলে ইসরায়েলি বুলডোজার ও ট্যাঙ্কে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হিজবুল্লাহর রকেট হামলায় তাদের কয়েকজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রণক্ষেত্রে হিজবুল্লাহর এই পাল্টা চ্যালেঞ্জ ইসরায়েলি বাহিনীর জন্য সীমান্ত নিয়ন্ত্রণ কঠিন করে তুলেছে। সহিংসতা বন্ধে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলকে 1 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে চাপ দেয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। গেল মঙ্গলবার ওয়াশিংটনে দীর্ঘ 4 দশক পর ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে বিরল আলোচনা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা ছাড়া ইসরায়েলের সামনে বিকল্প পথ খুব সীমিত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের শান্তি না আসার অন্যতম কারণ বিনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের দাবি, যখনই কোনো আলোচনা শুরুর কথা চলে তখনই নতুন করে যুদ্ধের আগুন জ্বালান ইসরায়েলি প্রধানমন্ত্রী। লেবাননে তেল আবিবের সামরিক অভিযান নিরাপত্তার অজুহাত পেরিয়ে স্পষ্টভাবে জমি দখলের ইঙ্গিত দিচ্ছে বলে জানান বিশ্লেষকরা। তারা আরও বলছেন, এ যুদ্ধ এখন কৌশলের চেয়ে নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। ইরান যুদ্ধ সাময়িক থামলেও লেবাননে হিজবুল্লাহকে ঠেকানোর নামে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু বাস্তবে দেখা গেছে, লেবাননের দক্ষিণে ধীরে ধীরে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে তেল আবিব। লিতানি নদী পর্যন্ত এলাকায় নিরাপত্তা বলয় বানানোর কথা বলা হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস, মানুষ সরিয়ে দেয়া, সব মিলিয়ে এটা অনেকটাই জমি দখলের পুরনো কৌশলের মতো দেখাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, নেতানিয়াহুর জন্য যুদ্ধ শুধু সামরিক বিষয় নয়, রাজনৈতিক ঢালও। যুদ্ধ চললে দেশের ভেতরের ব্যর্থতা, সমালোচনা আর নির্বাচনের চাপ সবই পেছনে পড়ে যায়। যুদ্ধ থামলেই প্রশ্ন উঠবে, কি পেল ইসরায়েল? এত ধ্বংসের মূল্য কোথায়? তাই শান্তি তার জন্য ঝুঁকিপূর্ণ আর যুদ্ধই নিরাপদ। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবাজ নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী লেবাননের বাসিন্দাদের কাছেই এই নিরাপত্তা বলয় মানে নতুন দখলদারিত্বের আশঙ্কা। একসময় দক্ষিণ লেবানন দখল করে রেখেছিল ইসরায়েল, সেই স্মৃতি এখনো তাজা জনসাধারণের মনে। বিধ্বস্ত সেতু, খালি করে দেয়া গ্রাম, সবই দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রস্তুতি।
সমস্যা হলো এই সংঘাত এখন একা লেবাননে আটকে নেই, এর সঙ্গে জড়িয়ে আছে ইরান, যুক্তরাষ্ট্র, আঞ্চলিক শক্তিগুলো। নেতানিয়াহু আবার স্পষ্ট করে দিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও লেবাননে তা প্রযোজ্য নয়। বিশ্লেষকরা বলছেন যুদ্ধবন্ধের আলোচনা চলবে, আবার বোমাও পড়বে। নেতানিয়াহুর এই নীতি যুদ্ধকে দীর্ঘায়িত করছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে আবারও ব্যর্থ হয়েছে। 47-52 ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে গেছে। রিপাবলিকানদের বড় অংশ ট্রাম্পকে সমর্থন দিলেও 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন নিয়ে দলে অস্বস্তি বাড়ছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট মাত্র 60 দিন পর্যন্ত কোনো দেশের সঙ্গে যুদ্ধ চালানো বা সামরিক বাহিনী মোতায়েন রাখতে পারেন। এ পর্যন্ত 4 বার ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে ব্যর্থ হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানের সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা কেড়ে নিতে বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটি হয়। ডেমোক্রেট সিনেটর ট্যামি ডাকওয়ার্থের আনা এই যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি 47-52 ভোটে নাকচ হয়ে যায়। প্রস্তাবের মূল লক্ষ্য ছিল কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ইরানের যে কোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে প্রেসিডেন্টকে বাধ্য করা। বুধবার ডেমোক্রেটদের আনা এই ওয়ার পাওয়ার্স রেজুলেশনের পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, আর ডেমোক্রেট সিনেটর জন ফেটারম্যান বিপক্ষে ভোট দেন। ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোট দেননি। রিপাবলিকানদের বড় অংশ ট্রাম্পকে সমর্থন দিলেও 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী 60 দিনের সময়সীমা নিয়ে দলে অস্বস্তি বাড়ছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট মাত্র 60 দিন পর্যন্ত কোনো দেশের সঙ্গে যুদ্ধ চালানো বা সামরিক বাহিনী মোতায়েন রাখতে পারেন। রিপাবলিকান সিনেটর জন কার্টিস সাফ জানিয়েছেন মার্কিন স্বার্থ রক্ষায় তিনি প্রেসিডেন্টকে সমর্থন করলেও 60 দিনের বেশি বিনা অনুমোদনে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 4 বার প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ হলো। প্রতিবারই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতায় ডেমোক্রেটদের আনা এই রেজুলেশনগুলো মুখ থুবড়ে পড়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রাজনীতি, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে আলো ছড়ানো বিশ্বের প্রভাবশালী শত মানুষের তালিকায় জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন তাদের 2026 সালের এই তালিকায় তারেক রহমানকে রেখেছেন 16 নম্বরে। মুখবন্ধে টাইমের ভূরাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল লিখেছেন, দীর্ঘ নির্বাসন শেষে দেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন প্রমাণ করেছে ক্ষমতা নয়, জনগণই একজন নেতার প্রকৃত শক্তি। 17 বছর দীর্ঘ নির্বাসন কাটিয়ে লন্ডনের জীবন ছেড়ে দেশে ফেরেন তারেক রহমান। হাসপাতালে প্রিয়তমা মা আর অপেক্ষায় কোটি মানুষ। রাজনীতির আকাশে অনিশ্চয়তার কালোমেঘ সরিয়ে বড়দিনে ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে হাসপাতাল, পথে কোটি জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান। দেশে ফিরেই বলেছিলেন, আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেশে ফিরেই মায়ের মৃত্যু শোক নিয়ে প্রথমবারের মতো বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে বলেন, কোনো পারিবারিক পরিচয়ের কারণে নন, বরং দলীয় নেতাকর্মীদের সমর্থনই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। টাইমের চোখে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির ট্র্যাজিক হিরো। শুধু বিএনপি নয়, যার দিকে তখনও তাকিয়ে গোটা বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, এই শোকের মধ্যেও তিনি নিজেকে আবদ্ধ করেন একটি বৃহত্তর জাতীয় দায়িত্বে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার বিদায় নিলে দেশ জুড়ে সৃষ্ট অরাজকতা রুখতে লন্ডন থেকে তারেক রহমান দেন সংযত থাকার বার্তা। তারপর সব অনিশ্চয়তা কাটিয়ে জাতীয় নির্বাচনে তার দলের ভূমিধস বিজয়ের পর হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থানের এই যাত্রায় তিনি হয়ে ওঠেন রাজনীতির কাণ্ডারি। টাইমের বিশ্লেষণে বলা হয়, রাজনৈতিক পুনর্গঠনের এই সময়ে তিনি বিভক্ত রাজনৈতিক পরিসরকে একত্র করার চেষ্টা করছেন। নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব দ্রুত বাড়তে থাকে এবং নীতি নির্ধারণে তার অবস্থানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। কয়েক মাসের ব্যবধানে টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান তারেক রহমান। টাইম ম্যাগাজিন তার নেতৃত্বকে বর্ণনা করে রাজনৈতিক বাস্তবতার মোড় ঘোরানো এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে। নাদিম মারজান, সময় সংবাদ।
মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে মৌসুমের শুরুতেই মন্দাভাব পর্তুগালের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। নানা খাতে ব্যয় বাড়ায় স্বল্প খরচেই ভ্রমণ সারছেন আশেপাশের বিভিন্ন দেশ থেকে যাওয়া পর্যটকরা। ফ্লাইট বাতিল সহ চলমান পরিস্থিতিতে বিদেশি পর্যটকরা যেতে না পারায় লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। শীত কমতে শুরু করায় এপ্রিলের শুরু থেকেই পর্তুগালে বাড়ছে পর্যটকদের আনাগোনা। রাজধানী লিসবনের পাশাপাশি পোর্তো, ফারো সহ বিভিন্ন শহর মুখর তাদের পদচারণায়। তবে প্রতিবেশী দেশ স্পেন, ফ্রান্স বা জার্মানির মতো ইউরোপের বিভিন্ন দেশের পর্যটক বেশি আসলেও চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য বা সেসব দেশ ব্যবহার করে পর্তুগালে আসা ভ্রমণকারীদের সংখ্যা একেবারেই কম। এমন পরিস্থিতিতে মন্দাভাব কাটছে না পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। অন্যদিকে চলমান যুদ্ধের প্রভাবে ইউরোপের সব দেশেই জ্বালানি তেল সহ বিভিন্ন জিনিসপত্রের দামের ক্রমাগত ঊর্ধ্বগতিতে স্বল্প খরচে ভ্রমণ সারছেন পর্যটকরা। তাই খুব বেশি ক্রেতা সমাগম নেই সুভিনির শপ, রেস্টুরেন্ট বা পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়। রাজধানী লিসবন সহ পর্তুগালের অধিকাংশ পর্যটন শহরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সুভিনির ব্যবসার সঙ্গে জড়িত থাকায় আসছে মৌসুমকে ঘিরে লোকসানের আশঙ্কা তাদের। প্রচুর পর্যটক আসতেছে, যারা ইউরোপিয়ান তারা অনেকেই আসতেছে, বাট আগের মতো সেরকম কেনাকাটা তারা করছে না। এটা আমরা খুব সাফারার আসলে। গত বছরও আমরা খুব সাফার করেছি, বর্তমান সময়েও খুব ক্রিটিক্যাল মুহূর্ত আমরা পার করছি। আমরা জানি না ফিউচার কি হবে। মিডল ইস্ট থেকে ট্যুরিস্ট না আসার কারণে এই পর্তুগালে আমাদের ব্যবসার উপরে সব ব্যবসার উপরে, রেস্টুরেন্ট বলেন, আপনার এই ট্যুরিস্ট সব এই টাইপের যত ব্যবসা আছে সব ব্যবসার ভিতরেই বর্তমানে ভালো ধস। ব্যাংক অব পর্তুগালের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে পর্যটন খাত থেকে আসা রাজস্ব বেড়েছিল 3%। মধ্যপ্রাচ্যে সংঘাতের পরপরই এতে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বেড়েছে হোটেল বুকিং বাতিলের সংখ্যাও। চলমান বৈশ্বিক পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে পর্তুগালের পর্যটন খাতে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ছোট বড় প্রায় সব ধরনের ব্যবসায়ীরাই মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসছে পর্যটন মৌসুমে তারা মারাত্মক লোকসানের মুখে পড়বেন বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাই এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতা ফিরবে পর্তুগালের পর্যটন খাতে, এমনটাই আশা তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। যুদ্ধের কারণে সরবরাহ সংকট আর মূল্যবৃদ্ধির চাপে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার। নতুন করে অস্থিরতা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ ঝুঁকির মুখে ফেলেছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে ঠেলে দিতে পারে নতুন সংকটের দিকে। বিশ্ব জ্বালানি বাজারে চলমান সংকটের মধ্যেই নতুন করে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের তেল বন্ধ করতে গিয়ে উল্টো পুরো পৃথিবীর তেলের সরবরাহকেই ঝুঁকিতে ফেলেছেন তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ঘোষিত অবরোধ সরাসরি আঘাত এনেছে হরমুজ প্রণালী ঘিরে থাকা তেল রুটে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/3 এই পথ দিয়েই যায়। তাই যে কোনো বাধা সরাসরি সরবরাহ কমে গিয়ে বাজারে তৈরি হয় আতঙ্ক। এমনকি ঘোষণার পরপরই তেলের দাম $100 ওপরে উঠে যাওয়া সেই ঝুঁকিরই প্রতিফলন। ওয়াশিংটনের লক্ষ্য ছিল তেহরানের উপর চাপ বাড়ানো, কিন্তু ইরানের পাল্টা কৌশলে হরমুজে চলাচল নিয়ন্ত্রণ করে পরিস্থিতিকে আরও জটিল করেছে। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এই দ্বিমুখী চাপ বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এ কারণে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। এই অবরোধে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে চীন থেকে। বেইজিং স্পষ্ট জানিয়েছে তারা ইরানের সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন এই সংকট শুধু যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, তার রূপ নিচ্ছে বড় শক্তিগুলোর প্রতিযোগিতায়। এর হিসেবের কিঞ্চিত পরিমাণ গরমিলেও বড় আকারের সামরিক উত্তেজনায় রূপ নিতে পারে। ইউরোপীয় ইউনিয়ন সহ মার্কিন মিত্রদের মধ্যেও দেখা দিয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ। কাজা কালাস পর্যন্ত বলেছেন এই অবরোধের লক্ষ্য ও বাস্তবায়ন পরিষ্কার নয়। অন্যদিকে সৌদি আরবের আশঙ্কা সংঘাত ছড়িয়ে পড়তে পারে অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও। মানে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। হামলা জোরদার পুতিন জেলেনস্কি বাহিনীর। কিয়েভকে বিনামূল্যে অস্ত্র দেবে না ওয়াশিংটন। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সামরিক জোট গঠনের বিরুদ্ধে ল্যাভরভের হুঁশিয়ারি।
ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র সরবরাহ করা থেকে পিছু হটাচ্ছে যুক্তরাষ্ট্র। জর্জিয়ায় এক অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, জনগণের করের অর্থে কিয়েভকে অস্ত্র কিনে সরবরাহ করা বন্ধ হয়ে গেছে। তবে তিনি জানান, ইউরোপীয়রা চাইলে নিজেদের অর্থে অস্ত্র কিনে কিয়েভকে দিতে পারে। এদিকে চীন সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভকে নিয়ে নতুন সামরিক জোট গঠনের পায়তারা করছে পশ্চিমারা। যুদ্ধের ময়দানে গত একদিনে ব্যাপক সংঘর্ষ হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যুদ্ধের ময়দানে পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন। গত একদিনে বিভিন্ন স্থানে 2 শতাধিকবার মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এছাড়া দিনিপ্রো পেট্রোভস্ক এবং জাপোরিঝিয়া সহ একাধিক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ সেনারা। বুধবার স্থানীয় সময় ভোররাত থেকে ওডেসা বন্দর সহ ইউক্রেনের অন্তত 9টি স্থানে 3 শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে বিদ্যুৎ অবকাঠামো ও আবাসিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের চলমান হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হচ্ছে রুশ শিবিরেও। গত একদিনে রাশিয়ার বহু সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। একই সঙ্গে শত্রুপক্ষের আর্টিলারি ও রকেট সিস্টেম এবং প্রায় 1400টি ড্রোন ধ্বংস করার দাবিও তাদের। তবে জেলেনস্কি বাহিনীর এমন প্রতিরোধের মুখেও ক্রেমলিন দমে না গিয়ে ডোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলে অভিযানের তীব্রতা আরও বাড়িয়েছে। এদিকে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বুধবার তিনি দাবি করেন, কিয়েভকে নিয়ে ইউরোপে একটি নতুন সামরিক জোট গঠনের পায়তারা করছে ওয়াশিংটন। ল্যাভরভের দাবি, রাশিয়াকে ঠেকানোর দায় ইউরোপের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের মুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র, যাতে তারা এশিয়ায় চীনের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়োগ করতে পারে। ইউক্রেনে ফ্রান্স ও ব্রিটেনের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনাকেও রাশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন ল্যাভরভ। এদিকে ইউক্রেন যখন পশ্চিমা সহায়তা বাড়াতে তোড়জোড় চালাচ্ছে, ঠিক তখনই বিস্ফোরক এক মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জর্জিয়ায় এক অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র কিনে পাঠানো বন্ধ করে দিয়েছে। ভ্যান্স বলেন, ইউরোপীয়রা চাইলে নিজেদের অর্থে অস্ত্র কিনে কিয়েভকে দিতে পারে, কিন্তু মার্কিন করদাতাদের অর্থ এই যুদ্ধে আর ব্যয় করা হবে না। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে নিজেদের বড় সাফল্য হিসেবে অভিহিত করেন তিনি। যুক্তরাষ্ট্রের এই নতুন অবস্থান রণক্ষেত্রে ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর ঠিকানা, তবু হারায়নি সুর। লেবাননের বৈরুতের ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে এক শিল্পীর বেঁচে থাকার গল্প। বাস্তুচ্যুত এই শিল্পীর বাসা এখন একটি ছোট মিনিবাস, আর আশ্রয় তার সঙ্গীতেই। সংঘাতের মাঝেও মানবিকতার শেষ আলো হয়ে বাঁচছে তার উদ। লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে ঘর হারিয়ে এখন একটি মিনিবাসে আশ্রয় আবেদ শাবাগের। কাপড়, খাবার আর প্রিয় বাদ্যযন্ত্র উদ সবকিছু গুছিয়ে নিয়েছেন এই ছোট জায়গায়। ছেলেকে পাশে নিয়েই এই সংকীর্ণ জায়গাটাকে বানিয়েছেন নতুন বাড়ি। প্রতিদিনের সকাল শুরু হয় অনিশ্চয়তা দিয়ে, আর রাত নামে টিকে থাকার ক্লান্ত লড়াইয়ের ভেতর দিয়ে। গান গেয়ে কাটিয়ে দিচ্ছেন এক অনিশ্চিত জীবন। 2024 সালের ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত আবেদকে রাস্তায় নামতে বাধ্য করে। 1.5 মাস ধরে ছেলের সঙ্গে খোলা আকাশের নিচে কাটাতে হয়েছে রাত। তবুও থেমে যায়নি জীবনের ছন্দ। ছোট আয়নায় দাড়ি কামানো, চা বানানো সবই চলছে মিনিবাসের পাশে। এই সামান্য রুটিনগুলোই যেন তাকে মনে করিয়ে দেয় তিনি এখনো বেঁচে আছেন। আর গাড়ির ভেতরে রাখা সুরের যন্ত্র উদ হয়ে উঠেছে তার মানসিক আশ্রয়। 54 বছরের সঙ্গীত জীবনের অভিজ্ঞতা দিয়ে তিনি আজও খুঁজে ফেরেন শান্তি, যেখানে ভাষা নয়, সুরই হয়ে ওঠে অনুভূতি একমাত্র প্রকাশ। আবেদ বিশ্বাস করেন, সংগীত মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে, বদলে দিতে পারে অনুভূতি। তিনি আশা করেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সবাই। 68 বছর বয়সে আমার পক্ষে অস্ত্র হাতে যুদ্ধ করা সম্ভব নয়। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে। আমি একজন শিল্পী, তাই আমি সঙ্গীত দিয়েই লড়াই করি। অশুভকে আমি সঙ্গীত দিয়ে প্রতিহত করি, আর আমি তৈরি করি এক নতুন ভাষা। এই সঙ্গীত আপনার অনুভূতিতে পৌঁছাতে পারে এবং বদলে দিতে পারে আপনার মতামত, আপনার ধারণা, এমনকি আপনার নীতিগুলো। বাস্তুচ্যুত হাজারো মানুষের মতো আবেদ এখনো খুঁজছেন একটুখানি আশার আলো, একটি স্থায়ী ঠিকানা, একটি নিরাপদ জীবন, আর এমন এক ভবিষ্যৎ যেখানে যুদ্ধ নয়, শান্তিই হবে স্বাভাবিক বাস্তবতা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
স্পেনে আজ থেকে শুরু হচ্ছে নথিহীন বাংলাদেশি সহ প্রায় ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার প্রক্রিয়া। আবেদন করার সুযোগ থাকছে ৩০ জুন পর্যন্ত। দেশটির সরকারের এমন পদক্ষেপে উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত নথিহীন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই ঐতিহাসিক উদ্যোগের ফলে বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটিতে বৈধ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন। সাইফুল আমিনের তথ্য ও চিত্রের রিপোর্ট। স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য সম্প্রতি একটি সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় ৫ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন। এই সুযোগ পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে স্পেনে প্রবেশ করতে হবে। আবেদনের শর্ত হিসেবে অন্তত ৫ মাস দেশটিতে বসবাসের প্রমাণ এবং নিজ দেশ ও স্পেনে কোনো অপরাধের রেকর্ড না থাকার সনদ জমা দিতে হবে। এমন সুযোগ আসায় স্পেনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বৈধ হওয়ার স্বপ্ন দেখছেন তারা। স্পেনের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ প্রবাসীদের পক্ষ থেকে, এবং আমাদেরকে এই যে একটা সুযোগ দেওয়ার জন্য আনন্দের দিন পেয়েছি আমরা। এই স্পেন সরকার আমাদেরকে ওপেন ইমিগ্রেশন দিয়েছে। প্রবাসীদের মতে এই ঐতিহাসিক উদ্যোগের ফলে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতেও বড় ভূমিকা রাখবে। যে ডিক্লারটা দেওয়া হয়েছে, এই ডিক্লারে আমরা আনন্দিত ও গর্বিত। সাধারণ ক্ষমা দিয়েছে স্পেন সরকার, এজন্য আমরা অনেক উৎসাহিত এবং আনন্দিত। সবার জন্য কাগজ চাই, আমরা আনন্দিত, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিশাল কাজ দ্রুত সম্পন্ন করতে স্পেন জুড়ে ৪০০টিরও বেশি বিশেষ অফিস খোলার পাশাপাশি কয়েকশো নতুন কর্মী নিয়োগ দিয়ে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করছে সানচেজ প্রশাসন। সময় সংবাদ, স্পেন। অস্ট্রেলিয়ার একটি বড় তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ভিভা এনার্জি পরিচালিত কোরীয় তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এই শোধনাগারটি ভিক্টোরিয়া রাজ্যের প্রায় ৫০% এবং পুরো অস্ট্রেলিয়ার প্রায় ১০% জ্বালানি উৎপাদন করে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুন এখনও জ্বলছে এবং আশেপাশের এলাকায় বায়ু দূষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে শোধনাগারটি আংশিক চালু রয়েছে। নিরাপত্তার কারণে সীমিত পরিসরে জেট ফুয়েল ও ডিজেল উৎপাদন চলছে, তবে পেট্রোল উৎপাদনে প্রভাব পড়তে পারে। ভারতে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ছাড়াও মেঘালয়, ওড়িশা, ঝাড়খণ্ডেও বর্ষবরণে মেতেছেন বাঙালিরা। যদিও বিধানসভা ভোটের আবহে পশ্চিমবঙ্গের ছবিটা এবছর একটু ব্যতিক্রম। রাজনৈতিক দলগুলো বর্ষবরণের আয়োজনকে বেছে নিয়েছে নিজেদের প্রচারণার মাধ্যম হিসেবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। এভাবেই ঢাক, ঢোল, বাঁশি, কাসর বাজিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয় দক্ষিণ কলকাতার যাদবপুর গাঙ্গুলি বাগানে। কলকাতার সবচেয়ে বড় আয়োজনগুলোর অন্যতম এই মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছিল ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কয়েকজন গুণী শিক্ষক ও শিল্পীর সহায়তায়। এদিন শোভাযাত্রার পথে পথে অসংখ্য বাঙালি মানুষ সমবেত ছিলেন। যারা মিছিলে পায়ে পা মেলাতে পারেননি, তারাও রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বাঙালি সত্তাকে স্বাগত জানাতে ভোলেননি। শোভাযাত্রায় দেখা গেছে রাজ্যটির বিভিন্ন জেলার সংস্কৃতি ও শিল্পকর্ম। বিভিন্ন মোটিভের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে লাখ লাখ মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদ। ইরান গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ন্যাক্কারজনক হামলাও উঠে আসে শোভাযাত্রায়। 40-এর দশক থেকে উদ্বাস্তু আন্দোলনে রাস্তা দেখিয়েছে এই এলাকা। এই প্রতিরোধের বার্তাটাই আমরা দিতে যাচ্ছি, আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আশঙ্কা ছিল যে বাঙালি সবাই আমাদের এই পদযাত্রায়, শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন কিনা, কিন্তু যত দিন গেছে তত আমাদের মনে হয়েছে যে বাঙালি সত্যিই সম্প্রীতি চায়। সম্প্রীতির বার্তা নিয়েই পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, সেটা অ্যাকচুয়ালি প্রতিবাদ মিছিল। যতদূর বাঙালি ততদূর বাংলা ভাষা, এটা হচ্ছে আমি বিশ্বাস করি। আর মাত্র এক সপ্তাহ পরেই রাজ্যের প্রথম দফার ভোট। প্রচারণায় প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি তৃণমূলের বহু প্রার্থীকে বর্ষবরণের আয়োজনে নিজেদের ভোটের প্রচার করতেও দেখা গেছে।
কলকাতার গাঙ্গুলি বাগান ছাড়াও পার্ক স্ট্রিটে ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকেও এদিন বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। রাজধানীর বাইরে বীরভূম, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলাতেও বাঙালির এই উৎসবে সামিল হতে দেখা যায় সবাইকে। বর্ষবরণের এই প্রথম ক্ষণে বাঙালি বুঝিয়ে দিলেন এই বর্ষবরণের আয়োজন সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেবে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানের ঐতিহ্যবাহী বাঙালির বর্ষবরণের আয়োজন মঙ্গল শোভাযাত্রা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের বিভিন্ন প্রান্তে নানা আয়োজনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পহেলা বৈশাখ উপলক্ষে আমিরাতের বিভিন্ন স্থানে কনসার্ট, বাংলাদেশি পণ্যের মেলা এবং নানা রকম ঐতিহ্যবাহী খাবারের উৎসব হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। এসো হে বৈশাখ, এসো এসো। বাঙালির প্রাণের এই আহ্বানকে ধারণ করে সুদূর প্রবাসীও ছড়িয়ে পড়েছে নববর্ষের আনন্দ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছেন বৈচিত্র্যময় উৎসব ও অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলা নববর্ষ ঘিরে বাংলাদেশ মিশনগুলোর বড় কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও থেমে থাকেনি সাধারণ প্রবাসীদের আয়োজন। সংযুক্ত আরব আমিরাতে অনেক মহিলা উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমেই এই বৈশাখী মেলা এবং বিভিন্ন আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য বিভিন্ন দিবসগুলোতে তারা মেলার আয়োজন করে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে প্রবাসী পরিবারগুলো বৈশাখী সেজে উৎসবে অংশ নেয়। পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতেও ছিল নববর্ষ উপলক্ষে নানা আয়োজন। রেস্টুরেন্টগুলোতেও ছিল পান্তা ইলিশের ব্যাপক চাহিদা। আমিরাতে সরকারি ছুটি না থাকলেও অনেক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এদিন অঘোষিত ছুটি ঘোষণা করে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। বৈশাখটা পুরনো হাল খাতা করে নতুন করে খাতা শুরু করার নামই বৈশাখ। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে পান্তা ইলিশ, বৈশাখ মানে হলো গিয়ে আমাদের বাঙালির ঐতিহ্য এক উৎসব। বৈশাখ উপলক্ষে সবাই অনেক মজা করি আমরা, যেহেতু এটা আমাদের একটা বাঙালি কালচার। এই দিন উপলক্ষে আমরা সবাই অনেক করি, অনেক ঘুরতে যাই। ময়না আপা পিঠা করার উৎসবে এখানে আমি বাঙালি যে আইটেমগুলো হয়, পান্তা ইলিশ প্লাস ভর্তা, আমাদের বাঙালিদের যে ভর্তাগুলা, শুটকির ভর্তা থেকে শুরু করে এভরিথিং সবকিছু হচ্ছে এখানে। বৈশাখ উপলক্ষে আমিরাতের বিভিন্ন স্থানে কনসার্ট, বাংলাদেশি পণ্যের মেলা এবং নানা রকম ঐতিহ্যবাহী খাবারের উৎসব হয়েছে। তরুণ প্রজন্মের মাঝে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার এইসব প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ব্রাজিলের সন্ধান মিলেছে 23 কোটি বছর আগের এক নতুন সরীসৃপের জীবাশ্মের। তোতা পাখির মোটো ঠোঁটের গঠনের প্রাণী ছিল তৃণভোজী। গবেষকরা বলছেন এটি শুধু নতুন প্রজাতির আবিষ্কার নয়, বরং প্রাচীন পৃথিবীর ভৌগোলিক সংযোজনের প্রমাণ। ট্রায়াসিক যুগের প্রাণী বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে বলেও জানান তারা। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এবার দেখা মিলেছে অজানা প্রজাতির এক সরীসৃপের। 2020 সালে রিও গ্রান্দে দো সুল অঞ্চলের আগুডো এলাকা থেকে উদ্ধারকৃত এই প্রাণীর জীবাশ্মের বয়স প্রায় 23 কোটি বছর। ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ সান্তা মারিয়ার গবেষকরা নতুন এই প্রজাতির সরীসৃপ শনাক্ত করেছেন, যার নাম আইসোড্যাপেডন ভার্জিয়ালিস। প্রায় 1.2 থেকে 1.5 মিটার লম্বা এই প্রাণী 4 পায়ে চলত এবং তৃণভোজী ছিল। এর ঠোঁট ছিল তীক্ষ্ণ, যা দিয়ে গাছপালা কাটা বা মাটি খুঁড়ে খাদ্য সংগ্রহ করা হতো। জীবাশ্মের দাঁতের অংশ খুবই নাজুক হওয়ায় সেটি পরিষ্কার করতে 6 মাসের বেশি সময় লেগেছে। গবেষকদের মতে দাঁতের গঠনই এই প্রজাতি শনাক্ত করার মূল উপাদান। গবেষণায় দেখা গেছে ব্রাজিলে পাওয়া এই প্রজাতির সঙ্গে স্কটল্যান্ডে পাওয়া একই সময়ের রিঙ্কোসরের মিল রয়েছে। প্রায় 23 কোটি বছর আগে মহাদেশগুলো একসাথে যুক্ত ছিল, যাকে প্যাঙ্গিয়া বলা হয়। তখন প্রাণীরা কোনো সমুদ্রের বাধা ছাড়াই এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলাচল করতে পারত। তাই আমরা এখন ব্রাজিল, আফ্রিকা, ভারত এবং ইউরোপের বিভিন্ন স্থানে একই ধরনের প্রাণীর জীবাশ্ম খুঁজে পাচ্ছি।
também outros pontos similares na África. গবেষকরা জানান রিঙ্কোসর্দের জীবাশ্ম শিলাস্তরের বয়স নির্ধারণে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে। এই আবিষ্কার ট্রায়াসিক যুগের শিলাস্তরের বয়স নির্ধারণ ও প্রাণী বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে নতুন তথ্য দিচ্ছে। একই সঙ্গে ডাইনোসরের আবির্ভাবের সময়ে এই প্রাণীগুলোর বিস্তার ছিল উল্লেখযোগ্য। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে হয়ে গেল তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আয়োজন হেহকু 2026। এই আয়োজনের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। পিচিং ও হ্যাকাথনে পুরস্কারও জিতেছেন বাংলার দামালরা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। দিনে দিনে চাকরির বাজারে অনিশ্চয়তা বাড়ছে ফিনল্যান্ডে, ফলে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে বিভোর কেউ কেউ। ফিনল্যান্ডের ওলু এন্টারপ্রেনারশিপ সোসাইটি তরুণদের সেই আগ্রহে উজ্জীবিত করে। বিদেশের এই উদ্যোক্তা সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশি শিক্ষার্থী ফারহান ফুয়াদ উৎস, যার নেতৃত্বে লাপল্যান্ড সাল্লার উইল্ডারনেস পার্কে এবার হয়েছে হেহকু 2026, যেখানে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা, পিচিং কম্পিটিশন, হ্যাকাথন, কিনোট সেশন ও প্যানেল ডিসকাশন সহ বিভিন্ন ইভেন্ট চলে 2 দিন ব্যাপী। যারা নতুন নতুন ব্যবসার সাথে জড়িত হতে চায়, স্টার্টআপের সাথে জড়িত হতে চায়, ওরা কিন্তু এখানে আসে ওদের যে ইনোভেটিভ আইডিয়াগুলো আছে ওগুলা খুঁজতে, এবং ওরা হচ্ছে ওদের যে এক্সিস্টিং স্কিল সেট আছে ওইটার মাধ্যমে ওরা ইনোভেটিভ আইডিয়া বের করে ওরা ওইটার সাথে এখনকার যে যুগ উপযোগী সমস্যাগুলো আছে এগুলো সলভ করে। আয়োজনে অংশ নেয় হেলসিঙ্কি, তুর্কু, তাম্পেরে, ইউভেস্কোলা সহ বিভিন্ন শহরের কোম্পানির মালিক, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা। পিচিং ও হ্যাকাথনে অংশ নেয় 34টি দল। হ্যাকাথন সহ বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কোন জায়গায় যেতে হবে, বা আপনি কোনো ইভেন্টে যেতে চাইলে কোন গ্রুপের সাথে কথা বলতে পারেন, এগুলো সবকিছু এআই ইন্টারনেট থেকে এনে আপনার সামনে ডিসিশন হিসেবে রাখবে। আপনি ওগুলো থেকেও চুজ করতে পারেন এন্ড নিজের ডিসিশনও সেপারেট ভাবে লিখতে পারেন। তো এটার উপরে আমরা আর কি একটা গেম বানাইছি। We brought entrepreneurship societies all over the Finland. I think it's a good place to connect with them because we all have same goal. বিশ্বজুড়ে ফিনল্যান্ডের এংরি বার্ডস গেমটি নিজস্ব মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে জনপ্রিয় করে তুলেছিলেন স্টার্টআপ বিশেষজ্ঞ পিটার ভেস্টারভাক্কা। এই আয়োজনে সরব উপস্থিতি ছিল তার। কথা বলেন সময় সংবাদের সাথে। Always when people meet, you get a lot of inspiration, you get a lot of new ideas, and then those new ideas sometimes leads to new companies, then you need to lead to new activity, new action. So it's very important. I mean, we are all human beings are very social animals, if you will, and I think that we always get more energy, more inspiration when we meet with other people, and I think that's why Hehku, why events like Slush, are very, very important. চাকরির অনিশ্চয়তার এই সময়ে তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার পথচলাই হয়তো বদলে দেবে আগামীর গল্প, আর সেই গল্পে বাংলাদেশি তরুণদের উপস্থিতি নিঃসন্দেহে আশার বার্তা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, লাপল্যান্ড, ফিনল্যান্ড। জার্মানির বোন শহরের পুরনো রাস্তায় এখন বসন্তের আবহ। চেরি ব্লসমের মোহনীয় চাদরের নিচে নৃত্য আর ছন্দে মেতেছেন কয়েকশো সালসা ও বাচাতা নৃত্যশিল্পী। প্রতি বছর এই সময়ে চেরি ফুলের গোলাপি আভা আর ল্যাটিন সুরের মূর্ছনা শহরটিকে রূপ দেয় এক অনন্য উৎসবে। বসন্তের আগমনে জার্মানির বোন শহরের ওল্ড টাউন যেন রূপ নেয় রূপকথার রাজ্যে। রাস্তার দুপাশে সারিবদ্ধ চেরি গাছে থোকায় থোকায় গোলাপি ফুলের আভা। নয়নাভিরাম দৃশ্যের মধ্যেই সুরের ছন্দে মেতেছেন সালসা আর বাচাতে প্রেমীরা। স্থানীয় ও পর্যটকদের উপস্থিতিতে মুখর বোন শহর। উৎসবে অংশ নেওয়া নৃত্যশিল্পীরা জানান, বছরের এই বিশেষ সময়ের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। প্রতি বছর বোন, কোলন সহ নর্থ রাইন ওয়েস্টফালিয়া অঞ্চল থেকে কয়েকশো নৃত্যশিল্পী জড়ো হন এখানে। এবারের বিশেষত্ব হলো চেরি ফুল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এবং একসঙ্গে নাচ উপভোগ করেন। আয়োজকরা জানান, সালসা এবং বাচাতা এই দুই ধরনের নাচের জন্যই আলাদা সুরের আয়োজন থাকে এখানে। বাচাতা প্রেমীদের জন্য যেমন থাকে ডমিনিকান মিউজিক,
তেমনি সালসা নৃত্যশিল্পীরা মেতে ওঠেন ল্যাটিন সঙ্গীতে। এটি বছরে একবারই আয়োজিত হয় এবং সব নৃত্যশিল্পীরা এর জন্য অধীর অপেক্ষায় থাকেন। কোলোন, বন এবং নর্থ রাইন ওয়েস্টফালিয়াতে আমাদের একটি প্রাণবন্ত নাচের কমিউনিটি রয়েছে। বাচাতা ও সালসা প্রেমীরা তাদের প্রিয় মিউজিকের তালে এখানে প্রাণ খুলে নাচেন। প্রকৃতি আর শিল্পের এমন অনবদ্য উপস্থাপন জার্মানির বোন শহরকে গোটা ইউরোপের বসন্ত উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। বিশ্বকাপের সবকিছুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে এবার শোরগোল তৈরি হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মাঝে। এই টুর্নামেন্ট থেকে প্রায় $11 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা ফিফার, তাই গণপরিবহন খরচ বিশ্ব ফুটবলকেই বহন করার অনুরোধ করেছেন ডেমোক্র্যাট পার্টির সদস্য ও সিনেটর চাক শুমার। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের একাধিক গভর্নর প্রস্তাবিত ভাড়া বৃদ্ধির তীব্র সমালোচনা করেন। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে সবচেয়ে খরচেও। এরই মধ্যে ম্যাচ টিকিটের মূল্য পৌঁছে গেছে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এবার ফুটবল ভক্তদের যাতায়াত ব্যবস্থা নিয়েও আসতে চলেছে বড় রকমের দুঃসংবাদ। ফিফার পরামর্শে স্থানীয় বিষয়গুলো সমন্বয় করে লোকাল অর্গানাইজিং কমিটি। সেই ধারাবাহিকতায় দেশটির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে তারা। নতুন করে নির্ধারণ করা হচ্ছে বাস, রেল ও অন্যান্য গণপরিবহনের ভাড়া, যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। ম্যানহাটনের পেন স্টেশন থেকে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামের যাতায়াত ভাড়া সাধারণত $12.90 মার্কিন ডলার, অথচ প্রস্তাবিত নতুন ভাড়ায় তা নির্ধারণ করা হতে পারে $100, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্থানীয় নীতি নির্ধারকদের মাঝে। বিশ্বকাপ থেকে ফিফা প্রায় $11 বিলিয়ন আয় করতে যাচ্ছে, অথচ এর খরচ গুনতে হবে নিউ ইয়র্কের বাসিন্দাদের। ফিফার অন্তত এতটুকু করা উচিত যে স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত ভাড়া দিয়ে স্টেডিয়ামে যেতে না হয়, সেটি নিশ্চিত করা। আমার দাবি, আয়োজক শহর ও অঙ্গরাজ্যগুলোর যাতায়াতের খরচ যেন ফিফাই বহন করে। স্থানীয়দের উপর চাপিয়ে দিয়ে $11 বিলিয়ন মুনাফা করা মোটেও ঠিক নয়। শুধু নিউ ইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্রের যে 10টি রাজ্যে ফিফা বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে তার প্রত্যেকটিতেই গণপরিবহন ভাড়া নতুন করে সমন্বয় করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ, যা বৃদ্ধির মাত্রা অনেকের কাছেই বাস্তবসম্মত নয়। যদিও এখন পর্যন্ত ভাড়ার যে তালিকা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, তার অনেকটাই অনুমান নির্ভর। বিশ্বকাপ যতটা সম্ভব সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। স্বল্প দূরত্বের একটি ট্রেনের যাত্রার জন্য $100 বেশি ভাড়া নেওয়া অত্যন্ত ব্যয়বহুল। এটা ঠিক করা হচ্ছে না। বিশ্বকাপ দেখতে আসা মানুষের যাতায়াতের খরচ নিউ জার্সির করদাতাদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে আমরা প্রয়োজনে আবারও আলোচনা করব। পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বোস্টনেও। সেখানে শহর থেকে জিলেট স্টেডিয়ামের যাতায়াত ভাড়া $20 হলেও তা বাড়িয়ে করা হয়েছে $80 মার্কিন। এস এম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আরাকচির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনায় তেল আবিব। এবং হামলা জোরদার পুতিন জেলেনস্কি বাহিনীর, কিয়েভকে বিনামূল্যে অস্ত্র দেবে না ওয়াশিংটন। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সামরিক জোট গঠনের বিরুদ্ধে লাভরভের হুঁশিয়ারি। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।